আসসালামু আলাইকুম সবাইকে। সপ্তম অধ্যায় তো আমরা কমপ্লিট করে ফেলছি। আমরা এখন সপ্তম অধ্যায়ের এমসিকিউ গুলো পড়ব। পরিণতি সেশন দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি এমসিকিউ। পিএসসির পুনরূপ কি? পাবলিক সার্ভিস কমিশন। পিএসসির পুনরূপ কি? পাবলিক সার্ভিস কমিশন। এটা ঢাকা সিটি কলেজে আসছিল। তারপর আমলাতন্ত্র সদস্যদের নিয়োগের জন্য বাছাই করার দায়িত্ব কার? কর্ম কমিশনের। আমলাতন্ত্র সদস্যদের নিয়োগের জন্য বাছাই করার দায়িত্ব কার? কর্ম কমিশনের। পিএসসির আর কি। এটা সিরাজগঞ্জ সরকারি কলেজ। কলেজগুলোর নাম পাশাপাশি দেওয়া আছে, আমার আর বলার দরকার নাই, আপনারা পড়ার সময় দেখে নেবেন। আচ্ছা, আমলাতন্ত্র সদস্যদের নিয়োগের জন্য বাছাই করার দায়িত্ব কার? কর্ম কমিশনের, সরকারি কর্ম কমিশনের, পিএসসির আর কি। তারপর সরকারি কর্ম কমিশনকে কেন একটি নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতির জন্য। সরকারি কর্ম কমিশনকে কেন নিরপেক্ষ সংস্থা বলা হয়েছে? দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতির জন্য। দুর্নীতিমুক্ত নিয়োগ পদ্ধতির জন্য। তারপর স্পয়েল সিস্টেম কি? দলীয় সুযোগ। স্পয়েল সিস্টেম কি? দলীয় সুযোগ। যেই দল ক্ষমতায় যায় সেই দলের মানুষরাই বেশি সুযোগ সুবিধা পায়, এটাই স্পয়েল সিস্টেম বলা হয়। পৃথিবীর প্রায় সব রাষ্ট্রেই কিসের ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাছাই করা হয়? মেধার ভিত্তিতে। পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রেই কিসের ভিত্তিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাছাই করা হয়? মেধার ভিত্তিতে। মেধার ভিত্তিতে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রাষ্ট্রপতি কত নং অধ্যাদেশে ছিল? ৫৭ নং অধ্যাদেশ ছিল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের রাষ্ট্রপতি কত নং অধ্যাদেশে ছিল? ৫৭ নং অধ্যাদেশে ছিল। ৫৭ নং অধ্যাদেশে ছিল রাষ্ট্রপতির কর্ম কমিশনের অধ্যাদেশ। অর্থাৎ ৫৭ নং অধ্যাদেশের মাধ্যমে সরকারি কমিশন দুইটি ভাগ ছিল, যে এই দুইটি ভাগকে একত্রিত করা হয়েছিল। তারপর কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণের পর কত বছর পর্যন্ত স্ব পদে বহাল থাকবেন? ৫ বছর পর্যন্ত। ৫ বছর পর্যন্ত বহাল থাকবেন। বাংলাদেশ সরকার কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকারের কর্ম কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। মোজাম্মেল দলীয় বিবেচনায় চাকরি পেয়েছে। সে সরকারি কাজে কি সমস্যা তৈরি করবে? দলপ্রীতি তৈরি করবে। অবশ্যই সে দলীয় বিবেচনায় যদি চাকরি পেয়ে থাকে তার দলের প্রতি একটা টান থাকবে। কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ কি? সুষ্ঠু ব্যবস্থাপনা। কর্ম কমিশনের সাথে রাষ্ট্রপতির উপদেশ বিনিময়ের কারণ হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনা। সংসদ প্রণোদিত যে কোনো আইন সাপেক্ষে কর্ম কমিশনের সভাপতি এবং সদস্যদের কর্মের শর্তাবলী কার আদেশে নির্ধারিত হয়? রাষ্ট্রপতি আদেশে নির্ধারিত হয়। সংসদ প্রণীত যে কোনো আইন সাপেক্ষে কর্ম কমিশনকে সভাপতি এবং সদস্যদের কর্মের শর্তাবলী কার আদেশে নির্ধারিত হয়? রাষ্ট্রপতি আদেশে নির্ধারিত হয়। সাংবিধানিক প্রতিষ্ঠান নয় কোনটি? নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন। এখানে আনসারটা ভুল হবে, কারণ আমরা জানি সাংবিধানিক প্রতিষ্ঠা হচ্ছে 5টি। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপর সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, তারপর আরেকটা আছে যে অ্যাটর্নি জেনারেল। সো এখানে উত্তরটা ভুল দিয়ে কোয়েশ্চেনটাই ভুল করা হয়েছে, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের এই প্রশ্নের প্যাটার্নটাই ভুল হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান কোনটি সেটা হবে, এখানে প্রতিষ্ঠান নয় কোনটি দিয়ে রাখছে, কারণ এগুলো সব তিনোটাই হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে উত্তর এটা ভুল। সরকারি কর্ম কমিশনের উপদেশ দেওয়ার কর্তব্য। রাষ্ট্রপতি কোনো বিষয়ে পরামর্শ চাইলে, রাষ্ট্রপতি কমিশনের দায়িত্ব সংক্রান্ত পরামর্শ চাইলে, রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে চাইলে। সরকারি কর্ম কমিশনের উপদেশ দেওয়া কর্তব্য। রাষ্ট্রপতি কোনো বিষয়ে পরামর্শ চাইলে, কমিশনের দায়িত্ব সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইলে, অবশ্যই কমিশনের দায়িত্ব সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইলে। সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য কর্মকর্তা কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে বেশি প্রয়োজন মেধা, যোগ্যতা, দক্ষতা, তিনোটাই প্রয়োজন। তারপর প্রধান নির্বাচন কমিশনারকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। এই
কোনটি নির্বাচন কমিশনের কাজ নয়? উপজেলা চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ করানো, ভোটার তালিকা করা, সীমানা নির্ধারণ, নির্বাচন পরিচালনা করা, এগুলো হচ্ছে নির্বাচন কমিশনের কাজ নয়, হচ্ছে যে উপজেলা চেয়ারম্যানের শপথ বাক্য করানো। নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কার দায়িত্বে অন্তর্ভুক্ত? নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন অনুষ্ঠান করা, নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ করা, ভোটার তালিকা প্রস্তুত করা। তিনটাই হবে উত্তর। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের সাথে যে ধরনের কার্যক্রম গ্রহণ করে: ভোটার তালিকা বিধিমালা সংশোধন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ব্যালট বাক্স ব্যবহার। তিনটাই করে। নির্বাচনের সাথে সামঞ্জস্যপূর্ণ সবগুলোই নির্বাচন কমিশনার করে থাকে। আমাদের সেদিকে দৃষ্টি রাখতে হবে। তারপর নির্বাচন কমিশন নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত পদক্ষেপ হলো মনোনয়নপত্র বিতরণ, ভোটার কেন্দ্র নির্ধারণ, প্রতীক বণ্টন ইত্যাদি। এই তিনটাই হবে। আমরা একটা উদ্দীপক পড়ি। নাবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আসন্ন জাতীয় নির্বাচনে সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। তাই সে একটি সংস্থায় অফিসে যায়। উক্ত অফিসে তাকে একটি পরিচয়পত্র প্রদান করে এবং সে পরিচয়পত্র দ্বারা ভোট প্রদান ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারবে। নাবিলা কোন সাংবিধানিক সংস্থার অফিসে যায়? নির্বাচন কমিশন। অবশ্যই নির্বাচন কমিশনে যায় এনআইডি করার জন্য। তারপর উক্ত পরিচয়পত্র দ্বারা নাবিলা আর যে কাজ করতে পারবে: পাসপোর্ট তৈরি করতে পারবে, বিমানের টিকিট বুকিং করতে পারবে, ব্যাংক হিসাব খোলা করতে পারবে। তিনটাই করতে পারবে। এনআইডি কার্ডের কথা এখানে বলা হয়েছে। তারপর সরকারি আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে কে? অ্যাটর্নি জেনারেল। সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে অ্যাটর্নি জেনারেল। সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে কে? অ্যাটর্নি জেনারেল। প্রজাতন্ত্রের পক্ষে কে জটিল আইনের ব্যাখ্যা দান করে? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলকেও রাষ্ট্রপতি নিয়োগ দেয়। অ্যাটর্নি জেনারেল যে কোনো আদালতে মামলা পরিচালনা করতে পারেন কেন? রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায়। সহকারী অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য পদবি সংবিধানে উল্লেখ নেই। তিনি অ্যাটর্নি জেনারেল সহযোগিতা করেন। তিনি বাংলাদেশ সরকারের মুখ্য আইন উপদেষ্টা। তিন নাম্বারটা হবে না, প্রথম দুইটা হবে। জনাব ক বাংলাদেশে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। তার যোগ্যতা: তিনি বাংলাদেশের নাগরিক। তিনি ইতিপূর্বে 5 বছর জেলা বিচারক ছিলেন। তিনি আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। বলেন তো কি হবে? উত্তর হবে ক, তিনি বাংলাদেশের নাগরিক। ইতিপূর্বে তিনি 5 বছর জেলা বিচারক ছিলেন। মানে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষকেই কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। মহাহিসাব নিরীক্ষক ও নিরীক্ষকের সাংবিধানিক দায়িত্ব হলো প্রজাতন্ত্রের সরকারি হিসাব নিরীক্ষা করা। প্রজাতন্ত্রের সরকারি হিসাব নিরীক্ষা করা মহাহিসাব নিরীক্ষকের দায়িত্ব। বাংলাদেশে হিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য সাংবিধানিক পদ কোনটি? মহাহিসাব নিরীক্ষক ও অডিটর জেনারেল। মহাহিসাব নিরীক্ষক ও অডিটর জেনারেল বলে, আমাদের এটা খেয়াল রাখতে হবে। মহাহিসাব নিরীক্ষককে কি বলা হয়? অডিটর জেনারেল। মহাহিসাব নিরীক্ষককে কি বলা হয়? অডিটর জেনারেল। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ কিরূপ মর্যাদা ভোগ করেন? সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন। সোহেলের বাবা বাংলাদেশে হিসাব নিরীক্ষকের প্রধান পদে নিযুক্ত। তিনি 65 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত তার পদে বহাল থাকবেন। তিনি রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত লিখিত পদযোগ্য করতে পারবেন। সোহেলের বাবা যে পদটি নিযুক্ত তাকে কি বলে? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এখানে নিরীক্ষার কথা বলা হয়েছে। হিসাব নিরীক্ষার কথা বলে আমরা বুঝবো, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কথা বলা হয়েছে। সোহেলের বাবা যেসব দায়িত্ব পালন করে থাকেন: সরকারি কর্তৃপক্ষ কর্মচারীদের হিসাব নিরীক্ষা করা হয়, সরকারি সম্পত্তির হিসাব করা, পরীক্ষা নিরীক্ষা করা হয়, আইনি জটিল প্রশ্নে মত প্রকাশ করা হয়। 3 নাম্বারটা করা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেল, আর প্রথম দুইটা করা হচ্ছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। প্রথম দুইটা হবে। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় কত সালে? 2004 সালে। দুর্নীতি দমন গঠিত হয় কত সালে? 2004 সালে। দুর্নীতি দমন কমিশন গঠিত হয় 2004 সালে। দেখেন, এটা কয়েকটা বোর্ডে আসছে। ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ ইত্যাদিতে টেস্টে আসছিল। কত সালে সরকার দুর্নীতি দমন বিধিমালা প্রণয়ন করেন? 2007 সালে দুর্নীতি দমন বিধিমালা প্রণয়ন করেন। আবার 2013 সালে সংশোধন করা হয় দুর্নীতি দমন বিধিমালার
বিধিমালা কয়েকটা অনুচ্ছেদ। কত সালে সরকার দুর্নীতি দমন বিধিমালা প্রণয়ন করে? 2007 সালে। দুর্নীতি দমন কমিশন গঠিত 2004 সালে। আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।